ওড়নাটা ঠিক করে পড়ে যাচ্ছে। নিজের গায়ের ওড়নাটাও সামলে রাখতে পারিস না, বলদ? কথাটা হঠাৎ কানে আসতেই লতা হুড়মুড়িয়ে পড়ল ওড়না ঠিক করা নিয়ে। সত্যিই তো, ওড়নাটা ঠিকভাবে ঠিক জায়গায় নেই। প্রান্তিক ভাই না বললে হয়তো অনেক আফসোস করতে হতো আজ। একটা দাওয়াতে এসেছিল তারা। প্রান্তিক ভাইয়া আমার ফুফাতো ভাই, এখন কুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমি লতা, সবে মাত্র অনার্সে উঠলাম। প্রান্তিক ভাই আমায় ক্লাস 8এই জানিয়েছিল উনি আমায় পছন্দ করে, কিন্তু আমি উনার সাথে কমফোর্টেবল না, এটা উনাকে বুঝতে দেই না। মানে উনার পাশে আমি নিজেকে কখনো স্বপ্নেও কল্পনা করতে পারি না। কারণ উনার মেজাজ, উনার চালচলন ও বেশভূষা খুবই মার্জিত। আমার বড় ফুফুর একমাত্র আদরের দুলাল এই ভাইয়া। উনাকে কোনোদিনই আমি অন্য চোখে দেখিনি, কিন্তু উনি যে আমায় পছন্দ করে তা আমার একেবারেই মনে হয় না। এখন আর করে না বলেই আমি 100% শিওর। কারণ তুই তুকারি করে শুধু, যে কোনো কথায় ও কাজে শুধু বকে। এত রাগী লোক যে দেখলেই ভয় লাগে। আমার আবার এত বকাবকি ভাল লাগে না। যে আমাকে বকে সেই আমার জন্য খারাপ। যেমন আমার আব্বা, উনি বেজায় রাগী মানুষ, তবে ভালো মানুষ। খুব আদর করে আমায়, কিন্তু অল্প কিছুতেই খুব বকাবকি শুরু করে দেয়, এজন্যই ভালো লাগে না। তবে আব্বা আমার কাছে মোটেও খারাপ কেউ নয়। খারাপ লোক তো উনি, প্রান্তিক ভাই। প্রান্তিক ভাই ওই কথাটা বলেই হনহনিয়ে চলে যাচ্ছে। আর ফিরেই তাকালো না। মনে হলো যেন উনার ট্রেন মিস হয়ে যাচ্ছে, তাই সেই ট্রেন ধরতেই যাচ্ছে এমনভাবে। ভাই দেখতে খুব সুন্দর, স্মার্ট। আর আমি তো তার ধারে কাছেও যাই না। কিন্তু তবুও কেন যে? অবশ্য এখন আর উনি আমাকে পছন্দ করে না বলেই আমার মনে হয়। কারণ সেই ক্লাস 8-এ থাকাকালীন কথাটা বলেছিল। আবেগের বয়স ছিল, তাই হয়তো। আমার বোন লিমা খুব সুন্দরী, ওর জন্য আমার খুব হিংসা হয়। বড় বোন দেখে বলতেও পারি না কিছু। এবার সে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বেরিয়েছে। বাবা বিয়ের জন্য দেখছে, কিন্তু এক কথায় না করে দিয়েছে সে। ও নাকি এখন বিয়ে করবে না। এই ঝগড়ুটে বোন আর কারো কপালে না জুটুক, এটাই মনে মনে কামনা করি। ওহ, সারাক্ষণ শুধু আমার পিছনে লেগে থাকে। চুন থেকে পান খসলেই ক্যাচক্যাচ করে কথা বলে। বিশ্বাস করুন, ওই ক্যাচক্যাচানিটা এত তীক্ষ্ণ হয়ে যে কানের পর্দা ছেদ করে, সেই ধ্বনি আমার মাথার ভেতরে চলে যায় আর সেখানে পৌঁছে আবার প্রতিধ্বনি করে। ফলপ্রসূ কি হয়? তুমুল মাথা ব্যথা শুরু হয়। এই জন্য ওকে আমি যথাসম্ভব এড়িয়ে চলি। এটাকে মাথার উপর থেকে সরানোর একমাত্র উপায় হচ্ছে একে বিয়ে দিয়ে দেওয়া। কিন্তু ডিগ্রি, প্রান্তিক ভাই বয়সে আমার অনেক বড় হয়, প্রায় 6-7 বছরের মতো। আমি উনাকে দুলাভাই হিসেবেই দেখি। আমি চাই লিমা আপুকে তার গলায় ঝুলিয়ে দিয়ে তাড়াতাড়ি ঝাড়া হাত পা হতে। কিন্তু প্রান্তিক ভাই কেমন যেন একটা। উনি আপুকে তেমন একটা পছন্দই করে না। আপুর রুমে আমার এতদিন শুতে হতো, এখন কি জানি কি হয়েছে, আমাকে আর এলাও করা হয় না সে রুমে। হয়তো এখন কোনো গোপনীয়তা আছে। আমারই কেবল গোপনীয়তা জিনিসটা আসে না। হা হা, গাড়িতে করে যাবি নাকি বাইকে? কথাটা পিছন থেকে প্রান্তিক ভাই বলে উঠল। আমি তখন লিমা আপুর সাথে যাচ্ছিলাম শপিং করতে। আমার জন্য না, আপুই কিনবে। আসলে সত্যি বলতে কি, ওর সাথে গিয়ে কেনাকাটা করা আমার পক্ষে সম্ভব নয়।
নিজের জন্য ঠিকই ভালোটা পছন্দ করবে আর আমার বেলাতেই ওর অ্যালার্জি চাপে। লিমা আপু প্রান্তিক ভাইয়ের কথা শুনেই আমাকে ডিঙিয়ে উঠে পড়ল বাইকে। তারপর আমাকে বলল, এই লতা, যা তুই ওই ট্যাক্সিতে করে আয়। বলিস মৌচাকের মোড়ে নামাতে। এই বলে আপু বাইকে উঠে প্রান্তিক ভাইকে বলল, চলেন, আপনি আর আমিই যাই। প্রান্তিক ভাই জিজ্ঞেস করল লিমা আপুকে, তোমাকে বলছি? তোমাকে আমি তুই করে বলি না, কারণ পিঠাপিঠি বয়স। আমি লতাকে মিন করে বলেছিলাম। উদ্ভট। নিজে সাথে করে নিয়ে এসে নিজের পিচ্চি বোনকে ট্যাক্সিতে তুলে দিয়ে নিজেই চলে যাচ্ছে আগে। লিমা আপু হা করে তাকিয়ে আছে। প্রান্তিক ভাই আমাকে ট্যাক্সিতে উঠে বসার জন্য ইশারা দিল। আমি উঠে পড়তেই উনিও বসে পড়ল পাশে। তারপর বাইরে কাউকে ইশারা দিতেই ভাইয়ার ক্লাসমেট মঞ্জু এসে পড়ল। মঞ্জু ভাই ডাক্তারি পড়ে। উনি লিমা আপুকে মোটামুটি পছন্দ করে বলে আমার মনে হয়। প্রান্তিক ভাই মঞ্জু ভাইকে উদ্দেশ্য করে বলল, তুই ওকে নিয়ে যাস, আমি লতার সাথেই যাচ্ছি। প্রান্তিক ভাইয়া আমার পাশেই বসে আছে। জানি না কেন এত ভাল লাগতেছে। ভাইয়া রাগী স্বর নিয়েই বলল, তোর পড়াশোনা কেমন যাচ্ছে? আমি বললাম, এই তো ভালোই। ভাইয়ার সাথে দেখা হলেই এই বিশ্ববিখ্যাত কথাটা বলে দেয়, তোর পড়াশোনা কেমন যাচ্ছে? কেন ভাই, আপনার মনে কি আর কোনো প্রশ্ন থাকে না? নাকি এই লাইনটাই শুধু সেভ করা আছে আমার জন্য? মিনমিনিয়ে বলছে লতা। আমাদের দুজনের মধ্যে দূরত্ব খুব বেশি নেই। একই ট্যাক্সিতে পাশাপাশি বসে আছি দুজন। প্রান্তিক ভাইয়া যদি এখন কিছু বলে ফেলে আমি কি বলবো? যদি বলে, চল লতা আমরা অমুক জায়গায় যাই, চল তমুক জায়গায় আজ তোকে নিয়ে যাব, তখন আমি কি বলবো? লতা ভাবছে, ভাই কি এখন আলতোভাবে স্পর্শ করে দিবে আমার হাত? আমি তখন মৃদু স্বরে বলে উঠব, আরে আরে কি করছেন? ড্রাইভার আঙ্কেল আছে তো? ভাই কি তখন বলবে, থাকুক না, ক্ষতি কি? হাত ধরা কি অপরাধের কিছু? লতা ভাবছে, সে এইসব কথা শোনার পর সুন্দর করে একটা হাসি দিবে, তারপর চোখ ফিরিয়ে নিবে বাইরের দিকে। এই লতা, কি রে, কি ভাবছিস এত? নেমে পড়, শপিং মল এসে গেছে। প্রান্ত ভাইয়ের এই কথা শুনে লতা কাচুমাচু করতে লাগল। সে কি? ভাইয়া তো কিছুই বলল না, করল না। এতক্ষণ বুঝি সে স্বপ্নই দেখতেছিল? কিন্তু ও তো স্বপ্নগুলো অনুভব করতে পেরেছিল। মনে হচ্ছিল, এই বুঝি ছুঁয়ে দিল, এই বুঝি ছুঁয়ে দিয়েছে। এমনটাই তো মনে হল। তাহলে? লতা নামছে না। প্রান্ত বলল, সমস্যা কি তোর? নামছিস না কেন? লতা কিছু বলল না। প্রান্ত বলল, ঠাস করে একটা চড় দিব। নাম বলছি। লতা চোখ ধাঁধিয়ে তাকালো এই কথাটা শুনে। সে লক্ষ্য করল ড্রাইভার সাহেব খুব বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। কারণ উনার ভাড়ার সময় চলে যাচ্ছে, কিন্তু লতা নামছে না। লতা আরও নোটিস করল প্রান্ত ভাইয়ের চোখমুখে ফের রাগী রাগী ভাব চলে এসেছে, সামান্য এইটুকুর জন্যই। লতা ড্রাইভারকে বলল, আঙ্কেল আপনি গাড়ি ঘুরান, আমি আবার আগের জায়গাতেই যাব। ড্রাইভার সাহেব বলল, কি কন আফায়? তো আমনেগো বাড়ির সামনেই আবার নিয়া যামু? লতা হ্যাসূচক দৃষ্টি দিয়ে মাথা নাড়াল। প্রান্ত ভাই বলে উঠল, মানে কি? এই, তুই কোথায় যাচ্ছিস?
বাড়িতে। কিন্তু কেন? লতা ফিরেও তাকালো না। প্রান্ত বলল, আশ্চর্য তো, তুই নামবি কিনা? লতা ড্রাইভারকে বলল, কি হলো আঙ্কেল, গাড়ি চালান না কেন? গাড়ি স্টার্ট দিয়েছে। প্রান্ত ভাই এতক্ষণ বাইরে দাঁড়িয়ে ট্যাক্সির দিকে ঝুঁকেছিল। যখন দেখল আমি আর তাকাচ্ছি না, গাড়িটাও স্টার্ট দিয়ে দিল, তখন উনি সরে দাঁড়ালেন। বাড়ির দিকেই আবার রওনা হলাম। ভাবতেছি, বেশি বেশি হয়ে গেল না? এত রাগী বা আসলো কেন? আমি যেটা ভাববো ওটাই হতে হবে কেন? ইস, কেন যে এই ওভাররিয়েক্টটা করে ফেললাম। হয়তো আমাকে ভাইয়া এখান থেকেই কোথাও নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। কে জানে। ধুর, ভাইয়াকে এখনই একটা ফোন দিব, তারপর সরি বলবো, ব্যাস কাজ শেষ। বেশিই করে ফেলছি একদম। উনি আমার হয়ে আপুকে কথা শুনিয়েছে, একসাথে এসেছে। কিন্তু প্রান্তিক ভাইয়ের নাম্বারটা খুঁজে পাচ্ছি না। কি মুশকিল। সেদিনই তো প্রান্তিক ভাই ড্রয়িং রুমে আমাকে ডেকে নিয়ে নিজ হাতে সেভ করে দিয়েছিল উনার নাম্বারটা। তাহলে এখন কোথায় গেল নাম্বার? আজ সকালে অবশ্য দেখলাম লিমা আপু ফোন খুঁজে পাচ্ছিল না। তখন আমার কাছ থেকে আমার ফোনটা চেয়ে নিয়েছিল। ওর নাকি আর্জেন্ট কাজ আছে। তবে কি এটাই ছিল ওর আর্জেন্ট কাজ? নাম্বারটাই ডিলিট করে দিয়েছে। তাহলে কি আপু প্রান্ত ভাইকে? আমার আসলে প্রান্ত ভাইকে নিয়ে এসব ভাবা একদম ঠিক না। কিছুক্ষণ আগে যে এক্সপেকটেশনটা পুষে রেখেছিলাম মনে, ওটা একদমই অনুচিত আর অযৌক্তিক ছিল। আপু হয়তো উনার জন্য ফুটবল। আমি যে প্রান্ত ভাইকে পছন্দ করি তাও না। ব্যাস, সামান্য ভালো লাগে, এই যা। আর এরকম রাগী মানুষকে পছন্দ করতে আমার বয়ই গেছে। এইসব উল্টাপাল্টা ভাবনা হচ্ছে বয়সের দোষ। ফোন বেজে উঠল। নাম্বার অচেনা। চেনা চেনা লাগছিল। নিশ্চয়ই কোনো বাজে ছেলের ফোন। খুব ডিস্টার্ব করে সারাদিন। বাড়ির পাশেই একটা চায়ের দোকান। সারাদিন ওখানেই এদের আড্ডাবাজি চলে। আর কোনো কারণে যদি আমাকে বারান্দায় দেখছে তো এই সারসে বাইরে তো বের হওয়াই টাফ। সারাক্ষণ পিছু নিবে, বাজে বাজে মন্তব্য ছুড়বে। আর আল্লাহর দুনিয়ার সব উল্টাপাল্টা গান গাওয়া শুরু করবে। পথে ঘাটে দেখলে করে অপ্রাসঙ্গিক উক্তি তো আছেই। আর এই সময়ে ফোন করেছে কি একটা ঝামেলা আর টেনশনের মধ্যে আছি এখন। রিসিভ করেই জোরালো কণ্ঠে বললাম, কে আপনি? সারাদিন শুধু মেয়েদের ডিস্টার্ব করা, না? আরেকবার ফোন করলে আব্বার কাছে বলে দিব কিন্তু। যত সব। ওপাশ থেলি শীতল কণ্ঠে বলল, বাহ, নাম্বার নিজ হাতে সেভ করে দিয়েছি তাও ডিলিট করে দিয়েছিস। এত বড় স্পর্ধা তোর? এই রে, এটা তো প্রান্ত ভাই। প্রান্তিককে শর্ট করে প্রান্ত বলে লতা। মানে না ভাইয়া, আসলে আমি না। ফোন কেটে দিয়েছে ওই রাগী মানুষটা। এবার সত্যি সত্যিই রাগ উঠেছে উনার। এবারে আমাকেই কিছু করতে হবে। ড্রাইভার আঙ্কেল, গাড়িটা ঘুরান প্লিজ। উনি গাড়ি থামালেন না, চালিয়ে যাচ্ছেন। এই যে, গাড়িটা ঘুরাতে বললাম তো। একটু তাড়াতাড়ি ঘুরান না, প্লিজ। ড্রাইভার আঙ্কেল থামালেন গাড়ি। খুব গম্ভীর দৃষ্টি নিয়ে মুখটাকে প্যাঁচার মতো করে আমার দিকে তাকিয়ে বললেন, কি সমস্যা কি আফনের? আমতা আমতা করে বললাম, না মানে আমাকে আবার আগের জায়গাতেই নিয়ে যান।
আমি আপনার সব টাকা দিয়ে দিব। তাও প্লিজ একটু তাড়াতাড়ি করুন। ড্রাইভার সাহেবের চোখ রক্তবর্ণ হয়ে আছে। নির্ঘাত রাতে ঘুমায়নি অথবা গাঁজা ভদকা খেয়েছিল মন ভরে, তাই এরকম দশা হয়ে আছে চেহারার। খুব ভয় লাগতেছে উনাকে দেখে। এত রাগী চোখে প্রান্ত ভাই ও তাকায়নি কোনোদিন। আফা, আপনি নামেন। নাইম্মা জান কইতাছি। আমি ভ্রু কুচকে বললাম, নামবো মানে? আপনার যত হয়েছে ততই দিয়ে দিব। বললাম তো। উনি রেগে বললেন, না, আমি যামু না। আমার আমনের মতো এমন পাগল প্যাসেঞ্জারের দরকার নাই। আমনে নামেন। একবার কন এদিকে যান, আবার কন ওইদিকে যান। আমারে আর কোবার চক্কর দেওয়াইবেন? পাগল পাবলিক। আমি ভ্যাবলাকান্তের ন্যায় তাকিয়ে আছি। দুনিয়ার সবাই বুঝি আমার সাথে এমন করে। সবার রাগারাগি, রক্তচক্ষু, প্যাঁচার মতো মুখ সবই বুঝি আমার জন্য। শেষমেশ এই ড্রাইভার আঙ্কেলও। আহ, কি হাস্যকর। 5টা মেয়ের সাথে একটা ছেলের আড্ডাবাজি দেখতেছি রিকশায় বসে বসে। অনেক কষ্টে একটা রিকশা জোগাড় করেছিলাম। শপিং মলের সামনে পৌঁছেই লক্ষ্য করে দেখলাম 5টা মেয়ের মাঝে থাকা ওই একটা ছেলে হচ্ছে প্রান্তিক ভাই। বাহ! এই যে আমি, মিস লতা এভাবে রাগ করে চলে গেলাম, এই জন্য তো তার সামান্যতম ভ্রুক্ষেপ নেই। তদুপরি কি চলছে? তুমুল হাসি ঠাট্টা। বাহ! আফা নামেন। রিকশাওয়ালা। নেমে পড়লাম। প্রান্তিক ভাই একবার তাকিয়ে সিউর হয়ে নিয়েছেন যে আসলেই আমি আসছি কিনা। এই একবার যে তাকালো আর ফিরেও তাকালো না। আমি কিভাবে আগে কথা কুলকিনারা পাচ্ছি না। ফুফাতো ভাই হলেও ভাইয়ার সাথে আমার দূরত্ব তৈরি হয়ে গেছে নানান কারণে। আমি ভাইয়ার পিছন বরাবর গেলাম, যাতে উনি বুঝতে পারে যে আসলে আমি উনার জন্যই আবার এতদূর ছুটে এসেছি। কিন্তু না, ভাই ওই মেয়েদের সাথে কথা বলেই যাচ্ছে। আমি যে তার পিছনে আসতে পারি বা তার জন্যই আবার মৃতপ্রায় হয়ে ছুটে আসতে পারি, এমন কিছু হয়তো মানুষটা ভাবেইনি। আমি ভাইয়ার আরও কাছে গেলাম। ডাক দিব তখনই শুনলাম তাদের কথোপকথন। একজন বলছে, কিরে প্রান্তিক, শোভাকে আর কয়দিন এভাবে ঝুলায় রাখবি? বেচারি তো তোর জন্য বিয়েও করতে পারতেছে না, মেয়ে হয়ে তোকে প্রপোজ করলো আর তুই কিনা চুপ করে আছিস। ভাই মুচকি মুচকি হাসি দিচ্ছে শুধু। ভাইয়ের পাশেই গা ঘেঁষে বসে আছে যে মেয়েটা, ওই মেয়েটার অবস্থা সীমাহীনমাত্রার সৌন্দর্যে ভরপুর। মেয়েটার ড্রেস আপ, জুয়েলারি, চুল সবই চরম শৌখিনতায় ঠাসা। একদম পাক্কা ঢাকাইয়া, ফ্যাশনেবল মেয়ে বলা চলে। মেয়েটা একটু বেশি ক্লোজ হয়ে বসে আছে ভাইয়ার সাথে। ভাইয়াও নড়ছে না। মেয়ে কি বলি, আপুই হবে। নির্ঘাত আমার চেয়ে বড় হবে, শারীরিক গঠন ও তাই বলে।
অ্যাটলিস্ট ভাইয়া তো একটু সরে বসতে পারত। তাহলে এই মেয়েটাই কি শোভা? কিছুক্ষণ পরে অন্য একটা মেয়ে ধাক্কা দিয়ে যখন আমার সন্দেহ করা সেই মেয়েটির প্রতি ইঙ্গিত করে বলল যে, কি রে শোভা, বল, ঠিক বলছি না? তখনই বুঝতে পারলাম ব্যাপারখানা। শোভা নামের মেয়েটা কথাটা শুনেই মাথা নিচু করে হাসতে লাগল। ব্যাস, আর কি? বোঝা হয়ে গেল সব আমার। ভাইয়ার তাহলে অলরেডি গার্লফ্রেন্ড আছে। আমি লিমা আপুকে কল করে আপুর কাছেই চলে গেলাম। শপিং শেষে নিস্তব্ধ হয়েই বাড়ি ফিরে এলাম। আপু পথে একবার জিজ্ঞেস করল, কিরে মন খারাপ? আমি মাথা নেড়ে বললাম, না না। মঞ্জু ভাই আপুর পাশেই বসেছে। বসে বসে কত কথাই না বলছে, একটু গাধা টাইপের, তবে ভালোই। আপুকে একটা রিং আর কানের দুল গিফট করেছে নাকি? আমার জন্য নাকি কি কি কিনেছে, কিন্তু আমার সেদিকে মন নেই। নেই। জানি না কেন এত মন খারাপ লাগছে। মঞ্জু ভাই হেসে বলল, লতা, চকোলেট খাবি? কত খেতে চাস? এই দেখ তোর জন্য কতগুলো চকোলেট এনেছি। আমি মৃদু হাসি দিয়ে বললাম, থ্যাংক ইউ ভাইয়া। আর কিছুই বের হলো না মুখ থেকে। অতঃপর বাসায় ফিরে এলাম। এতদিন প্রান্তিক ভাইয়ের প্রতি সামান্য দুর্বলতা ছিল আমার। ফেসবুকের সার্চ লিস্টে সবার আগে উনার নামটাই ছিল। দিন রাত মিলিয়ে কবার করে যে এই অ্যাকাউন্টে আমি ঢু মেরে আসতাম তা বলাই বাহুল্য। এক কথায় অগণনীয়। এতদিন একটা চাপা রাগ ছিল ভাইয়ার প্রতি আমার। কারণ উনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি। উনার স্ট্যাটাস, পোস্ট সবকিছুতেই ছেলেদের চেয়ে মেয়েদেরই কমেন্ট, লাভ রিয়েকশন পড়ে বেশি। যদিও সবগুলো মেয়ে রিপ্লাই পায়ও না, তবে প্রশ্রয় পাচ্ছে এরা, তা বোঝা যাচ্ছে। কমেন্টে রিপ্লাই না থাকলেও ইনবক্সেও যে চ্যাট হচ্ছে না তা আমি জানবই বা কি করে? জানার কথাও না। আমি রোজ নিয়ম করে একবার দেখে আসতাম ভাইয়ার ভার্চুয়াল জগৎ। রীতিমতো সেলিব্রিটি উনি, কত ফ্যান ফলোয়ার্স উনার। এদিকে আমি যে এক কোনায় পড়ে আছি তার ইয়েতটাই নেই। থাকবেই বা কেন? কে আমি? বাড়িতে ফিরেই স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলি। খুব কান্না পাচ্ছে। কারণ জানা নেই। আমি কি তাহলে প্রান্ত ভাইকে মনে মনে পছন্দ করতাম? এত কষ্ট কোথা থেকে সাপ্লাই হচ্ছে? এতদিন কই ছিল? গায়ের জামাকাপড়গুলোও ছাড়িনি, এগুলো নিয়েই শুয়ে পড়লাম। মাঝখানে আম্মা চিৎকার চেঁচামেচি করে দরজা খুলিয়ে ভাত খাইয়ে গেল। একরকম জোর করেই। আম্মা যাওয়ার কিছুক্ষণ পরই প্রচণ্ড মাথা ব্যথা শুরু হল। প্রচণ্ড ব্যথা। আমার আবার সহসা মাথা ব্যথা হয় না, কিন্তু একবার হলে আর ছাড়ে না। আজও তার ব্যতিক্রম নয়। বমি করে সব ভাসিয়ে দিল। কিছুটা কমেছে, কিন্তু ঘুম আসছে না।
মাথায় নানা রকমারি প্রশ্ন আর চিন্তারা ঘূর্ণিপাক খাচ্ছে অনবরত। ঝিম ধরে আছে মাথাসহ পুরো শরীর। চোখ বন্ধ করলে ওই শোভা নামের মেয়েটিকে দেখি, খোলা রাখলেও তাই। বিছানার এপাশোপাশ গড়াচ্ছি কেবল। খুব হিংসা হচ্ছে। মেয়েটা কি সত্যিই আমার থেকে বেশি সুন্দর? সেদিন রাতে পুরোপুরিভাবে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। সারা রাত ছটপট ছটপট করতেছিলাম। সকালটা অবশ্য খুব সুন্দর করেই শুরু হয়েছিল। আমি আব্বাকে ভীষণ রকমভাবে পছন্দ করি। সকালটা তার মুখ দেখেই শুরু হলো। ঘুম থেকে উঠে দেখি আব্বা মিষ্টি পায়েস সামনে নিয়ে বসে আছে। হাতে একটা ম্যাগাজিন বা পত্রিকা দেখা যাচ্ছে। আমাকে উঠতে দেখেই আব্বা খুশি হয়ে জিজ্ঞেস করলেন। অবশেষে আমার রাজকন্যার ঘুম ভাঙল। এতক্ষণ ধরে আমার ঘুম ভাঙার জন্যই অপেক্ষা করে বসেছিল। আমি আব্বার হাতে মিষ্টি পায়েস দেখে চমকে গেলাম। আব্বা আবার আমার বিয়ে ঠিক করে ফেলেনি তো? আমি তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলাম। কি হইছে আব্বা? আব্বা হাতে থাকা পত্রিকাটা এগিয়ে দিল আমার সামনে। আব্বা আবার গল্প কবিতা লিখেন মাঝে মধ্যে। শখের বশত। রিটায়ার্ডের পর এইটার প্রতি আব্বার এক অভাবনীয় আসক্তি জন্মেছে। আব্বার লিখা গল্প পত্রিকার জন্য সিলেক্ট হয়েছে, ছাপানোও হয়েছে। সেই খুশিতে আব্বা কালুকে দিয়ে দোকান থেকে কুমিল্লার মিষ্টি আনিয়েছে। কালু বাড়ির কাজের লোক। আম্মাকে ভোরে উঠিয়ে দিয়ে পায়েসও রান্না করিয়েছে। দুপুরের জন্য কাচ্চি বিরিয়ানির আয়োজন হচ্ছে। সেই বিরিয়ানির গন্ধে মৌ মৌ করছে সারা বাড়ি। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বিয়ে ছাড়াই মাঝে মধ্যে এরকম খাওয়া দাওয়া ও আনন্দের শোরগোল দেখা যায়। সবই আব্বার ইচ্ছা খুশি মোতাবেক হয়। আব্বা যে কোনো রকমের সুসংবাদ বা সামান্য খুশিতেই হইচই শুরু করে দিয়ে সারা বাড়ির সবাইকে মাতোয়ারা করে ফেলে। অল্পেই তুষ্ট হওয়া একজন নিতান্তই নীরব প্রকৃতির ভালো মানুষ আমার আব্বা। আব্বার মিষ্টি গল্পের সাথে সাথে সকালের পাখির কিচিরমিচির ধ্বনি আর মিষ্টি পান দিয়েই আমার সকালটা সমাপ্ত হল। ডিগ্রি। আব্বা চলে যাওয়ার পর আবার মনে পড়ে গেল ওসব বাজে বিদঘুটে মুহূর্তগুলো। দরজার ছিটকিনিটা লাগিয়ে মোবাইলটা হাতে নিয়ে আবার ফেসবুকে ঢুকে প্রান্তিক ভাইয়ের অ্যাকাউন্টে গেলাম। দেখলাম এখনো আমার রিকোয়েস্টটা ফিজরাপুলের আসামির ন্যায় ঝুলে আছে। খুব রাগ হল। 12 ঘন্টা আগেই দেখা যাচ্ছে উনি ফটো আপলোড করেছেন। ক্যাপশনে দেওয়া, কিছু সুন্দর মুহূর্ত, কিছু সুন্দর সুন্দর বান্ধবীদের সাথে। ওই 5টা মেয়ের পাশাপাশি শোভা নামের মেয়েটা আর প্রান্ত ভাইয়ার আলাদা করে তোলা কিছু সেলফিও দেখা যাচ্ছে। দুজনের হাসিভরা সেলফি দেখে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। গা কুকড়ে উঠল। মেয়েটা দেখতে সুন্দরী হয়তো, কিন্তু আমার কেন জানি না ওকে এখন দেখলেই কেমন যেন একটা অস্বস্তি ভাব লাগে। অথচ গতকাল হয়তো সব জানার আগে ভালোই লাগছিল। মেয়েটা আমার চেয়েও বেশি শিক্ষিত, সুন্দরী। আচ্ছা, কিন্তু আমি এত ঈর্ষান্বিত হয়ে পড়ছি কেন? এই তো সেদিন ও তো মনে মনে ভাবছিলাম নিজের বোনের সাথেই বিয়ে দিয়ে দিব। তাহলে কি আমি মনে মনে? কথাগুলোকে পাত্তা না দিয়ে সোজা ভাইকে ব্লক করে দিল। লাগবে না আমার কাউকে। কিছুক্ষণ এভাবেই চুপ করে বসে রইলাম জানালার পাশের সেই ছোট্ট পুকুরটার দিকে তাকিয়ে। হঠাৎ জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজ পেলাম। এতটাই অন্যমনস্ক ছিলাম যে কড়া নাড়ানোর আওয়াজটা টেরই পেলাম না। দরজার ওপাশ থেকে লিমা আপু বলছে, লতা, এই লতা, দরজা খোল। কি রে, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি?
দেখ দেখ, তোর সাথে দেখা করার জন্য কে আসছে, জলদি খোল। আমি হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালাম। মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল বিছানায়। চোখের কোণায় জমে থাকা জলগুলো মুছে ফেলতে ফেলতে ভাবলাম, প্রান্তিক ভাই নয় তো? একগুচ্ছ ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কিশোর ভাই। ফুলগুলো সুন্দর, নাম মনে করতে পারছি না। দরজা খুলেই কিশোর ভাইকে দেখে আমি অবাক হয়ে গেলাম। কিশোর ভাই হচ্ছে আমার আব্বার একজন বিশেষ ছাত্র। আব্বা ম্যাথের টিচার ছিলেন হাই স্কুলে, সেখানে সর্বদাই টপ লিস্টে সবার আগে নাম উঠত এই ভাইয়ের। নম্র, ভদ্রতার শীর্ষে থাকার জন্যে আব্বার প্রিয় এই ছাত্র এখন আমাদের পরিবারেরই একটা অংশ হয়ে গিয়েছে। মাঝে মাঝে আমাদের বাড়িতে আয়োজিত অনুষ্ঠান ও আব্বার নানান অপ্রয়োজনীয় আয়োজনে প্রায়শই কিশোর ভাইকে দাওয়াত করা হয়, উনি আসেন। এবার উনি যতই কাজে ব্যস্ত থাকুক না কেন, স্যারের কথা ফেলা যাবে না। এটা উনার জন্য এক কথায় অধর্ম। উনি আসলেই আমার সাথে উনার কথা হয়, মেলামেশা হয়। খুবই বন্ধুত্বপূর্ণ একজন মানুষ বলতে গেলে। রাগী স্বভাবটা নেই বললেই চলে। যতবার আসবে আমাদের বাড়িতে, ততবারই ফুল নিয়ে আসবে। একদম কখনো ভুল করেও ভুল করে না এই ধারায়। আব্বার জন্য আনেন কিছু নিজের বানানো সরঞ্জামাদি ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর বই। আম্মার জন্য কিছু হাদিসি বইও আনেন। কিন্তু কখনোই লিমা আপুর জন্য কিছু আনে না। কারণটা জিজ্ঞেস করব করে আর করা হয় না। কিশোর ভাই অনেক মেধাবী মানুষ। সবসময়ই মুখে হাসি লেগে থাকে। ম্যাথমেটিক্সে অনার্স, মাস্টার্স শেষ। আমার ধ্যান ভাঙিয়ে দিয়ে বলল, কি, এবারের ফুলগুলো পছন্দ হয়নি? কি বলেন ভাইয়া? হবে না কেন? এগুলো কি ফুল? এগুলো হচ্ছে না। চলো আজকে বিকেলে ঘুরতে যাই। এই ফুলগুলোর সন্ধানে ফুলের সমৃদ্ধ এক বিশাল বাগানেই নিয়ে যাব তোমায়। আমি আর না করলাম না। মাথায় উল্টাপাল্টা চিন্তারা দম ধরে আছে। এদের দূর করতে হবে। ডিগ্রি। লাঞ্চ টাইমে খাওয়ার টেবিল থেকে হঠাৎ উঠে চলে আসলাম। আমি উঠার সাথে সাথে কিশোর ভাইও উঠে চলে এলো। আমি আমার রুমের জানালার পাশে বসে খাচ্ছি। কিশোর ভাইও পাশের চেয়ারটা টেনে এনে আমার পাশেই বসল। আমি মনে মনে ভাবছি, এবার হয়তো প্রান্ত ভাইয়ার মতো করে আধো আধো গম্ভীর স্বরে বলবে, পড়াশোনা কেমন যাচ্ছে তোর? আমার ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়ে কিশোর ভাই বলল, জানো আজ আমার ছোট বোন রাফা কি করছে? তোমার জন্য নিজে গিয়ে নিজের পছন্দমতো ফুল নিয়ে আসছে। রাফা আমার 4 বছরের ছোট হয়। খুব দুষ্ট, মিষ্টি একটা মেয়ে। আমার গানের পাগল। যখনই আসবে বা দেখা হবে কোথাও, তখনই আবদার করে বসবে, আপু, একটা গান শোনাও না। আমি আবার মোটামুটি গানটান পারি। একদম অল্প। একেবারেই যাচ্ছে তাই গাই। তবে সময়ের এক প্রিয় সঙ্গী হয়ে হানা দেয় আমার এই গানগুলোই। ভালোবাসি গাইতে। পারিবারিক আড্ডায় একবার একটা গান ধরেছিলাম। সবাই প্রশংসা করলেও প্রান্ত ভাই মুখ বাঁকা করে বলেছিল, এগুলো কি গানের পর্যায়ে পড়ে? কি সব হাবিজাবি গাছ, বলদ কোথাকার। গলায় আরো ধার দিবি তারপর গাইতে আসবি। কথাগুলো খুব গায়ে লাগছিল। আমি যেচে গান গাইতে যাইনি। সবাই জোর করাতেই একটা গেয়েছিলাম। প্রান্ত ভাইয়ের এরকম উপদেশ আমার মোটেও ভাল লাগে না। তারপর ফুফু এসেই থামালো এই অটোমেটিক মেশিনকে। অথচ কিশোর ভাই একদম তার উল্টো। উনি আমার গান খুব পছন্দ করে।
মাঝে মধ্যে সাথে করে ছোট বোন রাফাকে নিয়ে আসে মূলত আমার গান শোনার জন্যই। অথচ নিজে কোনোদিন কোনো আবদার করেনি যে লতা অমুক গানটা গাও বা এরকম কিছু। কিছুক্ষণ পর শুনলাম সবাই প্রান্তিক প্রান্তিক বলে চিৎকার করছে। তাড়াতাড়ি গিয়ে দেখলাম খাবার না খেয়েই হনহনিয়ে চলে যাচ্ছে সেই ভদ্রলোক। খাবার ফেলে দিয়ে এভাবে চলে যাওয়ার অর্থ কি তা আমার জানা নেই আর জানতেও চাই না। যথারীতি কিশোর ভাই আর আমি বেরিয়ে পড়ার জন্য রেডি হয়ে গেলাম। আকস্মিকভাবে কিশোর ভাই আর আমার জামাকাপড়ের কালার এক হয়ে গেল। দুজনেই সাদা কালারের শার্ট আর 3 পিস পরেছি। কেউই আগে থেকে কোনো ডিসিশন নেইনি, প্ল্যানিং তো দূর। বেরিয়ে পড়ার আগে অবশ্য প্রান্ত ভাইকে দেখেছিলাম। আমি না দেখার ভান করে ক্রস করে চলে আসছিলাম। উনি যে আমাকে দেখার জন্য উতলা হয়ে আছে একদম ঠিক তা না। তেমন কোনো প্রভাবই পড়েনি লোকটার উপর। তবে মুখ দেখে মনে হয় কাউকে বুঝি এখনই খুন করে আসছে এবং সেই দায়ী আজ ফেঁসে গেছে। নয়তো অমন গোমরা মুখ করে থাকার কোনো মানে আছে? কিশোর ভাইয়ের সাথে আমি এমনিতে অনেকটাই ফ্রি। কারণ কিশোর ভাই তো প্রান্ত ভাইয়ের মতো নয়। উনি হচ্ছে একদম খোলামেলা মনের মানুষ। উনার মুখ দেখলেই সব বুঝে নেওয়া যায়, খোলা বইয়ের ন্যায়, যখন যার ইচ্ছা সব পড়ে নিতে পারে। মানুষ ভেদে উনার মধ্যে সাহিত্যরস আছে, আমার মধ্যেও খানিকটা আছে। আব্বার ও সাহিত্যের সাথে ওতপ্রোতভাবে লিপ্ততা আছে বিধায় আব্বার কিশোর ভাইকে এত পছন্দ করে। উনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। মন খারাপ হলে 1 মিনিটেই ভালো করে দিতে পারে। সেন্স অফ হিউমর অতটা না থাকলেও উনার বোকা বোকা কিছু কথা হাসিয়ে ফেলতে বাধ্য করে। বের হওয়ার আগে একবার আম্মার রুমে যাচ্ছিলাম। গিয়ে দেখলাম ফুফু, প্রান্ত ভাই আর আম্মা কি সব যেন আলোচনা করছে। আমাকে দেখেই প্রান্ত ভাই এগিয়ে আসলো। আমাকে বোধহয় আজ একটু বেশিই সুন্দর লাগতেছে, তাই হয়তো কিছু বলতে আসতেছে। ভ্রান্ত ধারণাকে পিষে দিয়ে বরাবরের মতোই লোকটা পাশ কাটিয়ে চলেই গেল। আমি আম্মার কাছে বলে বেরিয়ে পড়লাম। আমরা এক বিশাল বড় পুকুরের পাড়ে বসে আছি, পিছনটায় আছে প্রকাণ্ড মাঠ। মাঠে কিছু গরু ছাগল আছে, একপাশে আছে বাহারি ধরনের গাছ। দৃশ্যপট ভালো, পাশের মানুষটাও ভালো। সবকিছু মিলিয়ে ভালোই লাগতেছে সবকিছু। গতকাল রাতের সেই পীড়াদায়ক মুহূর্তের কষ্ট এক নিমিষেই কেটে গেল। অনেক গল্প করলাম, অনেক কিছুই শিখলাম। আমাকে নাকি ফুল দেখানোর জন্য নিয়ে এসেছে, অথচ এখনো ফুলের কাছেই নিয়ে গেল না। ভাইয়া, ফুলের বাগান কোথায়? সেই ফুল? কিশোর ভাই মিষ্টি হাসি দিয়ে বলল। এই পরিবেশে আবার ওই ফুল খুঁজো? এখানেও ফুল আছে, তবে এরা অবহেলিত। এই বলে কিছু কচুরিপানার ফুল, ঘাসফুল তুলে এনে দিল। দামি প্যান্টটা বটে, ইস্ত্রি করা শার্টের হাতা বটে নিয়ে পুকুরের মধ্যে ভাসমান কচুরিপানার ফুল তোলার সময় মানুষটার সাদা শার্টে কিছুটা কাদা লেগে গেল। অথচ সেদিকে তার বিন্দুমাত্রও খেয়াল নেই। তারপর বলল, সুন্দর না এগুলো? জানো, এগুলো আমার প্রিয় ফুল। কত সুন্দর দেখতে, তাই না? আমি মাথা নাড়ালাম হ্যাসূচকভাবে। ভাই কৌতূহলপরবশ হয়ে জিজ্ঞেস করল, তোমার কোনো কারণে খুব মন খারাপ, তাই না? ডিগ্রি। আমি আচমকা এই কথা শুনে চোখের পাপড়ি ঘন ঘন ফেলে ঠোঁট চেপে বললাম, না মানে হ্যাঁ। ভাই বলল, আমি এসেই বুঝতে পারছিলাম। তাছাড়া লিমা আপু বলেছিল যে কোনো একটা অজানা কারণে তোমার মুড অফ।
আমি কিছুই বললাম না। ইচ্ছা করতেছে কালকে সব ঘটনা শেয়ার করি, কিন্তু অজানা কারণে মন সায় দিচ্ছে না, অথচ ইচ্ছেরা তাড়া দিচ্ছে। শুনো লতা, জীবনের প্রতিটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করবা। সবকিছু তোমার মর্জিমাফিক হবে এমন কোনো ধরাবাধা নেই। যাই হয় সবই পজিটিভলি মেনে নিবা। আর যার জন্য হয় তাকে নেগেটিভভাবে নিয়ে নিজের চিন্তাশক্তির বাইরে ছেড়ে দিবা। যে তোমায় বুঝবে, পছন্দ করবে, তুমিও তাকে তাই করবা। দেখবা মন উৎফুল্লতায় ভরপুর থাকবে, ভালো লাগবে। খারাপ লাগার মতো কথাগুলো থেকে শিক্ষা নিবা, তারপর পড়ে থাকা বাকি উচ্ছিষ্টগুলো ঝেড়ে ফেলে দিবা। কথাগুলো কিশোর ভাইয়ের মুখ থেকে বেরোচ্ছিল আর আমার হৃদয় একটা একটা করে গেঁথে যাচ্ছিল। কি সুন্দর করে কথা বলে মানুষটা। দুজন একসাথে বাড়ি ফিরলাম। বিকেলে আড্ডার আসর জমেছে। প্রান্তিক ভাইও আছে, কিশোর ভাইও আছে। আমি গিয়ে আব্বার পাশে বসলাম। আব্বার থেকে কিছু দূরেই বসে আছে কিশোর ভাই। প্রান্ত ভাই অপোজিট সাইডে বসে মোবাইলের স্ক্রিনে দৃষ্টি স্থির করে রেখেছে। নিশ্চয়ই ওই শোভার সাথে প্রেমের আলাপ চলছে। একবার চোখাচোখি হয়ে গেল প্রান্ত ভাইয়ের সাথে। এমনভাবে চোখ ফিরিয়ে নিল যেন আমি উনার বাড়া ভাতে ছাই দিয়েছি। শোনো, আমার না কিশোর ছেলেটাকে দারুণ লাগে। ছেলেটা খুবই ভালো। আর আমার লতাটার সাথে ওকে খুব ভালো মানায়। তুমি কি বলো লিমার আব্বা? আম্মা, আব্বাকে উদ্দেশ্য করে এ কথাটি বলার পর আব্বা বলল, তা না হয় বুঝলাম, কিন্তু শুধু তোমার পছন্দ হলেই তো চলবে না। লতার ও তো পছন্দ হতে হবে। মেয়ে কি এ ব্যাপারে কিছু বলেছে তোমাকে? আম্মা উত্তর দিল, না। আব্বা পেপারের পাতা উল্টাতে উল্টাতে বললেন, এজন্যই আমি ওদের বাধা দেই না। কারণ আমার কিশোরকে খুব পছন্দ হয়। যেহেতু ওদের মধ্যে মিল আছে অনেক। তাছাড়া ইদানিং মেশামেশিও করছে, সেহেতু আমাদের আগেই প্রস্তুতি নিয়ে নিতে হবে। বুঝলে শানু? আগেই হালকা বন্দোবস্ত করে রাখার জন্য তৈরি হয়ে নেওয়া উচিত আমাদের। বড় মেয়ে তো নাকচুল কাটলই, এবার একে নিয়েই শেষ ভরসা। ছোট মেয়েটাকে ভালোভাবে বিদায় করতে পারলেই হয়। আম্মা বললেন, কিন্তু লিমার কি হবে? বড় মেয়ের বিয়ে না দিয়েই ছোট মেয়ের বিয়ে দিয়ে দিবে? আব্বা গম্ভীরভাবে বলল, শোনো লতার মা, লিমার ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। বেয়াদব তৈরি হয়েছে একটা। আমার লজ্জা করে ওকে মেয়ে বলে মেনে নিতে। আম্মা চুপ হয়ে গেলেন। লিমা আপুর সাথে মঞ্জু ভাইয়ের মেলামেশা খুব গভীরে চলে যাওয়ায় পাড়া প্রতিবেশীরা এসে নানান বাজে মন্তব্য করে গিয়েছিল আব্বা আম্মাকে। তাই আব্বা নিজেই চুপি চুপি, সবার অজান্তে মঞ্জু ভাইয়ের বাড়িতে প্রস্তাব পাঠায়। প্রস্তাবও গৃহীত হয়। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে যায় চুপি চুপি। এসব অনেক আগের কথা, নিরিবিলিই ঘটেছে সব। বিয়ের আলোচনাটা আমার সামনে হয়নি, তাই এই ব্যাপারে আমি কিছুই জানি না। তাছাড়া বাড়ির সবচেয়ে ছোট বলে এসব বিষয়ে কেউ আমাকে কিছু বলার প্রয়োজনও মনে করে না। অথচ আমি ভাবতাম
ভাইই পছন্দ করে, কিন্তু আসলে যে এতদূর তা জানা ছিল না। সেদিন শপিং করে আসার পরের দিন থেকে লিমা আপু লাপাত্তা। দুদিন পর ফিরে এসে বলল, আব্বা আমি মঞ্জুকে বিয়ে করতে পারবো না, তুমি ওদের মানা করে দাও। রক্তচক্ষু নিয়ে রমিজ সাহেব আব্বা বললেন, কি তোর এত বড় সাহস? হঠাৎ কি এমন হলো যে বিয়ে করতে পারবি না? এই তুই আমার মেয়ে? এই শানু, আম্মা, এইটা কে? এটা আমাদের লিমা তো। এই দুদিন নাকি আপু উনার বন্ধুর বাসায় ছিল। বিশ্বাস করা যায়? কসম করেও বলছে, কিন্তু এগুলো কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আব্বা বললেন, বন্ধু, তোর বিয়ে গিয়েছে আর তুই কিনা বন্ধুর বাসায় রাত কাটাস? ছি। ছি ছি। লিমা, আমাদের ফ্যামিলিতে এসবের রেকর্ড নেই। দোহাই তোর, তুই এমন করিস না। আর এই কথা কাউকে বলিস না। আর আমি মঞ্জুর সাথেই তোর বিয়ে দিব, এটাই শেষ কথা। লিমা আপু আর কিছু বলেনি। কে জানে তার মনে মনে এখন কি চলে। কি রে, শুনলাম আজকাল নাকি খুব ঘোরাঘুরি, কথা বলাবলি হচ্ছে। তো মনে এত আনন্দ কেন বলতো? কি মজা তোর, তাই না? প্রান্ত ভাইয়ের কণ্ঠস্বর শুনে আমার হাত থেকে কপালকুণ্ডলা নামের বইটা পড়ে গেল। হঠাৎ করে এসে এভাবে বলার কি কারণ থাকতে পারে? না তাকিয়েই বললাম, হু। প্রান্তিক ভাই বলল, হু মানে? শুনলাম কিশোরের সাথে আজকাল একটু বেশিই মিশামিশি করিস। ডিরেক্ট বলে দিল ম। হ্যাঁ করি। আপনার কোনো সমস্যা আছে এতে? প্রান্তিক ভাই হেসে বলল, ধুর, আমার আবার সমস্যা? এত ছোটখাটো বিষয় নিয়ে ভাবার এত সময় আছে নাকি আমার? ছুটি কাটাতে আসছিলাম আর সেই সুবাদে কতজনের যে কত কি দেখে ফেলতে হচ্ছে। আচ্ছা, কিশোর কি প্রতি সপ্তাহেই দৌড় দিয়ে চলে আসে নাকি ভে বাড়িতে? আচ্ছা, ওর কি আর কোনো কাজকর্ম নেই? আমার ইচ্ছা করছে না প্রান্ত ভাইয়ের সাথে কথা বলতে। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় প্রান্ত ভাই বলল, ন্যাকামি, এসব বয়সের দোষ।
আর মামাও যে কেন শাসন করে না এই মেয়েটাকে আমি বুঝি না। একদমই গেছে পুরোদমে। লতা বলল, আপনার পার্সোনাল কোনো ব্যাপার নিয়ে আমি আপনার দিকে আঙুল তুলি? আপনার আম্মাকে উদ্দেশ্য করে কিছু বলেছি কোনোদিন? তাহলে আপনার এত বড় সাহস হয় কি করে? আপনি আমার পার্সোনাল ইস্যু নিয়ে সমালোচনা করছেন, তাও আবার আমার সামনেই। প্রান্ত ভাই এরপর আর কিছুই বলল না, সোজা রুম ছেড়ে চলে গেল। উনি চলে যাওয়ায় স্বস্তি পেলাম। সারাক্ষণ শুধু রাগারাগি আর গায়ে আগুন ধরানোর মতো কথাবার্তা। ফ্লোর থেকে বইটা তুলে নিয়ে আবার পড়া শুরু করলাম। বইটা কিশোর ভাই দিয়েছে। দারুণ লাগতেছে পড়তে। কিশোর ভাই আর আমার বিয়ের কথা আব্বা আম্মার মনে ঘুরপাক খাচ্ছে, এটা কিশোর ভাই বা আমি কেউই জানতাম না। তাছাড়া ভাই এ সপ্তাহের জমানো সব কথাগুলো বলা হয়ে ওঠেনি। একদিন সকালে উঠে ছাদে যেতে খুব মন চাইল। 1 কাপ গরম কড়া কফি বানিয়ে নিয়ে গেলাম সাথে করে। গিয়ে কিছুক্ষণ প্রকৃতি দেখতেছিলাম। সুন্দর দৃশ্য, খুব ভালো লাগতেছে। কিরে লতা, অত পর বিয়েটাই করে ফেলছিস? এত তাড়াতাড়ি? আমার আগেই? এত তাড়াতাড়ি পর হয়ে যাবি? পাশে দাঁড়িয়ে থাকা প্রান্ত ভাইয়ের মুখে এসব আজগুবি কথা শুনে হেসেই দিল ম। হাসির ছলেই বললাম, বিয়ে? আমি? হা হা হা। ডিগ্রি? প্রান্ত ভাই বলল, শোন লতা, আমার উপরে তোর অনেক রাগ, তাই না রে? শুনে রইলাম অন্যদিকে তাকিয়ে। আবার প্রান্ত ভাই বলল, শোন না, বাইরের চাকচিক্যময়তা দেখে, প্রকাশভঙ্গি দেখে নিজেকে বিলিয়ে দিস না। একটু আবেগকে সরিয়ে বিবেককে ঠাঁই দে। আমি এই কথাটার মানে কিছুই বুঝলাম না। হঠাৎ এতদিন পর এসে কি বলছে এসব? আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, বুঝলাম না। একটু কি বুঝিয়ে বলবেন? উনি আমাকে বলার সুযোগ না দিয়ে বলল, খুব কফি খেতে ইচ্ছা করছে, একটু কফি দিবি? আমি বললাম, অবশ্যই ভাইয়া, কিন্তু আমি চুমুক দিয়ে খেয়ে ফেলেছি। আপনি দাঁড়ান, এক্ষুনি আরেক কাপ নিয়ে আসতেছি। উনি বলল, না না, এত কষ্ট করতে হবে না, থাক। আমি যেতে যেতে বললাম, গরমই আছে, ফ্লাক্সে রাখছিলাম তো তাই। 3 মিনিট, যাব আর আসব। কফি বানিয়ে নিয়ে আসলাম। এসে দেখি ছাদের কোথাও কেউ নেই। আমি আর কি করব? কফির মগটা হাতে নিলাম, খেতে নিলাম। চুমুক দিতেই আবিষ্কার করলাম এক হাস্যকর, অদ্ভুত জিনিস। আমার মগে কোনো কফিই নেই। কেউ খেয়ে নিয়েছে পুরোটা। অনেকদিন হলো কিশোর ভাই আমাদের বাড়িতে আসে না। আব্বা এ নিয়ে 5-6 বার কল করেও তাকে আমাদের বাড়িতে আনাতে পারল না। তার সাথে আমার কিছুদিন ফোনে কথা হয়েছিল, এখন তাও হয় না। জানি না কি হয়েছে তার। এদিকে লিমা আপু আবার আরেক কাহিনী শুরু করে দিয়েছে। ওর সমস্যা হচ্ছে, ওর মাথায় নির্দিষ্ট কোনো একজনকে বেশি দিন ধরে রাখতে পারে না। হয়তো ওর সমস্যা হয় বা অন্য কিছু। যখনই কথা হবে তখনই নানান ছেলের নানান কাহিনী বলবে। জানিস লতা, এই ছেলের এটা ভালো লাগছে, ওই ছেলেটার এটা ভালো লাগেনি, ইত্যাদি ইত্যাদি। মানে ওর এক একজনের এক একটা জিনিস ভালো লাগে। নির্দিষ্ট একজনের মধ্যেই সে তার সবগুলো চাওয়ার সমাহার দেখতে পায় না, এটাই তার সবচেয়ে বড় দুঃখ বা অপ্রাপ্তি বলা যায়। ডিগ্রি? লিমা আপু দেখতে আমার চেয়ে ফর্সা, মডার্ন।
আমি ঠিক যতটা প্রয়োজন ততটাই মডার্ন করে রেখেছি নিজেকে। খুব বেশিও না আবার খুব কমও না, দুটোর মাঝামাঝি, এক কথায় চলনসই। আসলে আমাকে আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করি, অনেক অসহায়দের তো তাও দেয়নি। আপু প্রায়ই বলে, এই গাধা তুই একটু পার্লারে আমার সাথে যেতে পারিস না? হেয়ার ট্রিটমেন্ট, মুখে ফেসিয়াল করাতে পারিস না? আমি মনে মনে বলি, ধুর তুমিই করো, ওসব অত সময় নেই আমার। তোমার তো কতজনই আছে, আর আমার? হা হা। আপুর বর্তমান ক্রাশ আশিক ভাইয়া। উনি আপুর চেনা জানা। কিভাবে যেন তাদের পরিচয় প্লাস মেকি প্রেম ভালোবাসা হয়ে গিয়েছিল তা আমার বোধগম্য নয়। অবশ্য হওয়ার কথাও না, কারণ আপু সব শেয়ার করে না আমার সাথে। নিতান্তই অল্প কিছু করে, তাও একদম হিডেন কিছু না। ভুলেও বলে না ওসব। এতদিন আশিক ভাইয়ার গার্লফ্রেন্ড ছিল, এখন আর নেই। কিন্তু আপুর বর্তমান থাকা সত্ত্বেও আপু তাকে পছন্দ করে নিয়েছিল। ব্যাপারগুলো আমি জেনে যাচ্ছি কিভাবে সেটা বলছি। আপুর ফোন সর্বদাই সাইলেন্ট থাকে, কিন্তু একদিন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল সোফায়। সেদিন ফোন সাইলেন্ট করা ছিল না। তাছাড়া ছোট বোনভাইদের কাছে কোনোভাবেই বড় ভাইবোনদের ফোনের সিকিউরিটি কোড গোপন থাকে না, রাখা সম্ভবই না। এটা তারা যেভাবেই হোক জেনে নেয়। আর আমিও কোনো না কোনোভাবে জেনে নিয়েছিলাম। তা আর বলছি না। তারপর আপু ঘুমানোর কিছুক্ষণ পরেই আপুর ফোনে পরপর কয়েকটা কল মেসেজ আসতে লাগল। আমি আর ভদ্র সেজে বসে থাকতে পারিনি, ফলপ্রসূ ঢুকেই পড়েছিলাম। মিনিটখানেকের মাঝেই ঘটনাচক্র ক্লিয়ার। আশিক ভাইয়ের ছোট বোন আবার লিমা আপুর ক্লাসমেট। সেই সুবাদে আপু মাঝে মধ্যে রাত কাটাতে যায় সেখানে। জানি না এই রাতটা আসলে কিভাবে কাটে। আমাদের বলে যায় বান্ধবীর বাসায় দাওয়াত আছে তাই যাচ্ছে। আসলে যে কিসের দাওয়াত বা কাজ সেটা আল্লাহই ভালো জানেন। আব্বাকে আগে ভয় পেলেও এখন মুখে মুখে তর্ক করে আপু। যখন আব্বা আম্মা আপুকে বুঝাতে যায় তখন আমাকে সরিয়ে দেওয়া হয়। আমাকে এখনো দুধের বাচ্চা বলেই তারা মানে। তাই গজাননের কোলের সেই ভাইয়ের ন্যায় আমাকে ও আড়ালে রেখেই তাদের সব কথাবার্তা কাজকর্ম চলে। এটা অসহ্যকর। আমিও অ্যাডাল্ট, আমিও বড় হয়েছি। এটা কেন তারা বুঝে না? তবুও কৌতূহলপরবশ হয়ে মাঝে মধ্যে গিয়ে কান রাখি দরজার পাশে, যদি কিছু শোনা যায়। কিন্তু আমার আব্বা এতটাই চালাক যে উনারা মিনমিনিয়েই কথা বলে, হয়তো বকেও এভাবেই মিনমিনিয়ে। আমার ধারণা আব্বার এই মিনমিনিয়ে বকার মাঝে কিছু কমাঙ্ক ও চিৎকার ধ্বনি যোগ করা উচিত। তবেই না আপু শান্ত হবে। কই আমার বেলায় তো এমন না। চিৎকার করে বকাঝকা করে, তখন অবশ্য আমি কানে হেডফোন দিয়ে রাখি। আর আমার সামনে এত লুকোচুরি কেন? আমি কি বাইরের মানুষ? পরিবারের কোনো ডিসিশনেই আমাকে গণনা করা হয় না দেখে আমি নিজেকে খুব ছোট মনে করি। প্রতিবাদ করতে গেলে ও শুনি বকাঝকা। কালুকে দিয়ে এখন আমি সব কথা জেনে নিচ্ছি। লিমা আপুর কীর্তিকলাপ সবই কিন্তু কালু জানে। কারণ তাকে তো আর আড়াল করে রাখা যায় না। আমার আব্বা আম্মার বড়ই বিশ্বস্ত একজন কাজের লোক এই কালু। ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে কাজ করে সে। তাছাড়া কালুর চোখকান খোলা থাকে সব সময়ই। আমি ডাকি কুমড়োপটাস, যদিও সে অতটা মোটা নয়। বাতাসের সাথে পড়ে যাওয়ার মতোই একজন মানুষ। হাস্যকর ব্যাপার হল, কালুর একটা বউ ও টিকে না। কারণ সবার সামনে সে ভালোই সেজে থাকে।
কিন্তু বউদের সাথে যে কি হয় মানে অ্যাডজাস্ট করতে পারে না বেচারা। ঝগড়াঝাটি মারামারি পর্যন্ত চলে যায়। শুধু যে সেই মারে তা কিন্তু নয়, সে নিজেও কিন্তু খায়। চিকনা চাকনা তো তাইকত মলম ঔষধ যে সাপ্লাই দিয়েছি আমরা। এখন 3 নাম্বার জোন হয়তো আছে। তাও শুনেছি বিবাদ চলছে, যে কোনো সময়ই পাখি পগার পারে, মানে বউ পালাবে। কালুই খবর এনে দিচ্ছে লিমা আপু এই কাজ করেছে আর এখন এই কাজ করবে। লিমা আপুর সাথে আশিক ভাইয়ার মনমালিন্য চলতে চলতে এখন ব্রেকআপ পর্যন্ত গড়িয়েছে। আশিক ভাই ক্যারেক্টারলেস, যাকে একটু বেশি আকর্ষণীয় দেখে তার প্রতি তার লোভাতুর দৃষ্টি চলে যায়। আপু অনেক চেষ্টা করেও পাল্টাতে পারেনি। আশিক ভাইকে সম্প্রতি একটা ইভটিজিং কেসের জন্য অ্যারেস্ট করা হয়েছে। কে জানে কাল হয়তো করা হবে ধর্ষণের জন্য। তাই নাকি লিমা আপু আবার আব্বাকে জানিয়েছে যে সে মঞ্জু ভাইকে বিয়ে করতে রাজি। মঞ্জু ভাই সবটাই জেনে গিয়েছিল অবশ্য, তবুও আব্বার কথা শুনে সে খুশিতে টলমল হয়ে গিয়েছিল। কারণ সত্যিই হয়তো লিমা আপুকে ভালোবাসে সে। প্রান্ত ভাইকে নিয়ে আমার এখন আর দুশ্চিন্তা হয় না, কারণ উনার তো আবার শোভা নামের কেউ একজন আছে। অবশ্য আমার কি বা আছে, কিছুই নেই। তাছাড়া আমার মনে এখন কেউই নেই। সেদিনের পর থেকে বুঝেছিলাম যে প্রান্ত ভাইয়ের প্রতি আমার দুর্বলতা ছিল, কিন্তু এখন আর তাও নেই। আসলে আমি কিচ্ছু না, আমার সাথে কাউকেই যায় না, এটাই সত্যি। কথাগুলো ভাবছি আর বিষণ্ণতায় ভুগছি। প্রান্ত ভাইও নেই, কিশোর ভাই তো নিখোঁজি। জানি না কিশোর ভাই কেন এভাবে উধাও হয়ে গেলেন, তবে আমি তাকে খুব করে চাচ্ছি এই মুহূর্তে। কত কথা জমা হয়ে গিয়েছে, কাকে বলবো এসব? আর কেই বা শুনবে আমার এসব কষ্ট, দুঃখ আর না বলা কাহিনীগুলো এতটা গুরুত্ব দিয়ে। যতটা গুরুত্ব দিয়ে শুনত কিশোর ভাই, সবসময় সে ধৈর্য ধরে সবটা শুনবে। তারপর প্রাণসঞ্চারণী এমন এক একটা কথা বলে দিবে যেটা ক্রমশ হৃদয় দোলা দিতে থাকবে। লোকটার কি আশ্চর্য ক্ষমতা আছে। ব্লগটা খুলে দিল প্রান্ত ভাইয়ার। অনেকদিন পর আবার উকি মেরেছি তার ঝাঁকঝমকপূর্ণ অ্যাকাউন্টে। সেখান থেকে খুঁজে খুঁজে শোভা নামের মেয়েটির অ্যাকাউন্ট পেলাম। তার অ্যাকাউন্টে ঢুকেই তার প্রোফাইলে আবিষ্কার করলাম প্রান্ত ভাইকে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, আমি শোভার অ্যাকাউন্টে আছি না প্রান্ত ভাইয়ের অ্যাকাউন্টে আছি? ভালো করে দেখলাম নামটা তাসনুভা শোভাই অ্যাকাউন্ট নেম। কই না তো, এটা তো শোভার অ্যাকাউন্টই। আশ্চর্য, এই মেয়ে ভাইয়ার ছবি প্রোফাইলে এভাবে দিয়ে রাখল কেন? রাখার অর্থই বা কি? কত ঢং যে আরও দেখতে হবে কে জানে। ক্যাপশন দেখে আরও চমক পেলাম। শুভ জন্মদিন জানপাখি, পাশে লাভ ইমোজি। এটা লিখা। ওহো, আজ তাহলে এই রাগী ভাইটার জন্মদিন। বেশ বেশ, আহারে, যাই গিয়ে উইশ করে আসি। টাইপ করলাম হ্যাপি বার্থডে। পাঠানোর জন্য চাপ দিব অমন সময় কালু এসে ডাক দিল। আফা, আমনেরে ডাকে। কইছে অখনই যাইতেন। আব্বার রুমে ঢুকেই আমি আশ্চর্যান্বিত হয়ে পড়ি। এ কি? দেখলাম আব্বার পাশেই মিষ্টি হাসি দিয়ে বসে আছে শোভা নামের মেয়েটা। এই মেয়েটা এখানে আসলো কোনো সুখে? প্রান্ত ভাই কোথায়? কোথাও দেখছি না কেন? নিশ্চয়ই শোভাকে বিয়ে করবে বা করতে চায়, এটা জানানোর জন্য এসেছে। চলবে।